বিগত সরকারের আমলে আয়নাঘর ছিল সবখানেই মন্তব্য শ্রম উপদেষ্টার। দেশের ফ্যাসিবাদ ফিরতে পারবে না বললেন গণপূর্ত উপদেষ্টা। গণতন্ত্রের যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল। সম্প্রীতির দেশ করার আহ্বান জামায়াত আমিরের। ডাকসু নির্বাচনী বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানালেন ভিসি। সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। এবং প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি, হোটেল এবং ব্যক্তিগত বাড়িতেও আয়নাঘর ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬তম সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, দেশে এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলছে। সমাজের নেতৃত্ব স্থানীয়দের এগুলো প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা। গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে। আজ চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, আগামী প্রজন্ম যেন এই উদ্যানে এসে উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় শহীদদের কথা মনে রাখতে পারে, সেজন্যই এই উদ্যোগ। শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না উল্লেখ করেও তিনি আরও বলেন, শহীদদের সম্মান দেওয়া সবার দায়িত্ব। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ হচ্ছে বলেও জানান তিনি। চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে। দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ ও প্রেমময় বাংলাদেশ গড়তে হবে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যে রাজনীতি করছি ওই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা এই ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। তিনি আরো বলেন, অনেকেই গণতন্ত্রের কথা বললেও তার চর্চা করি না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানও সেভাবে গড়ে ওঠেনি। এছাড়া রাজনৈতিক দলগুলো পারস্পরিক মতবিরোধে লিপ্ত। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুখী, সমৃদ্ধ, প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে দেশের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ,
সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা লগি বইছাড় তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে নিথর দেহের উপরে দাঁড়িয়েছিল তাদেরকে জনগণ চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। সাম্যের বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সমান। ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে আর যুব সমাজ হবে দেশের কারিগর বলেও জানান জামায়াতের আমির। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটা কি আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিকতার কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন তিনি বলেন, সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। তবে নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনের মধ্যে সমঝোতা হতে হবে, এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথাও জানান তিনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে ভিসি নিয়াজ আহমেদ জানান, এবছর আইবিএতে 120 আসনের বিপরীতে পরীক্ষার্থী 10,278 জন। আগামী 15 জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। এ সময় ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার 3 অক্টোবর 2024 তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। গত 3 অক্টোবর সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। এছাড়া বৃদ্ধি করা হয়েছে বাকি 5 সংস্কার কমিশনের মেয়াদও। শীত এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন কুয়াশা এবং শীতের তীব্রতা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এদিকে শীতে বিপাকে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। ছুটির দিনে প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাসম আমাদের রিপোর্টে বিস্তারিত। শীতের আগমন কারো কষ্টের, আবার কারো উপভোগের। বিশেষ করে যারা রাস্তার ধারে ফুটপাতে থাকেন, এসব ছিন্নমূল মানুষের জন্য নিতান্তই কষ্টদায়ক। একই সাথে যারা জীবিকার তাগিদে রাস্তায় থাকেন তারাও বিপাকে রয়েছেন। ফলে শীত নিবারণের জন্য নানানভাবে চেষ্টা করছেন তারা। বেশিরভাগই বলছেন জীবিকার তাগিদে পরিবারের লোকজনের কথা ভেবেই শীত উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন তারা। যাত্রী পাচ্ছি কম, আর শীতের প্রভাব খুব বেশি, একদম অতিরিক্ত। আজকে যেমন কুয়াশা পড়ছে, মানে চোখে পানি আসছে, হেলমেট পুরো ভিজে গেছে, গাড়িও ভিজে গেছে আমার। এমন পরিমাণ শীত, যখন গাড়িটা টান দেয় তখন মনে হয় কলজার ভিতরে যায় লাগে বাতাসটা, এরকম অবস্থা। বোঝেন না, সংসার চালাতে টাকা পয়সা লাগে, পেটে খাবার চায়, এই জন্য বেরোইছে। এদিকে তীব্র এই শীতে বিপাকে রয়েছেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন। সড়কে পরিবহন না থাকা সহ নানান অভিযোগ তাদের। শীতের তীব্রতায় অনেকের অফিসে যাতায়াত কিছুটা বিঘ্ন ঘটতেছে, যেমন রিক্সা গাড়ি একটু কম চলতেছে, সাধারণ মানুষ একটু কম চলাচল করতেছে। গাড়ি ঘোড়া তো পিক আওয়ারে
খুবই কম, খুবই ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মানে আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি এবং এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ মানে 6-7 তারিখ পর্যন্ত থাকবে। তবে সূর্যের দেখা দিলে দিনের এবং রাতের তাপমাত্রার যে তারতম্য সেটি কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। যখনই দিনের তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শীতটা অনুভূত হতে শুরু করে এবং যত তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রা, শীতের তীব্রতাটা তত বাড়তে থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা এবং উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:32 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। আবহাওয়া অধিদপ্তরে ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। এর প্রভাবে রাজধানী সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে চাঞ্চল্যকর 6 বছরের শিশু হামিদা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। সন্ধ্যা 7টায় প্রেস ব্রিফিংয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত 14 নভেম্বর হাত পা বাঁধা শিশু হামিদার লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরে নিহত হামিদার পিতা বাদী হয়ে নড়াগাতি থানায় 6 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে নিহতের প্রতিবেশী সুমি খানমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তার তথ্য মতে রবিউল এবং তার স্ত্রী ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়। পরে আটককৃতরা স্বীকার করেন, ভিকটিমদের সাথে আসামিদের পারিবারিক কলহ ছিল। এর জের ধরে হামিদাকে হত্যা করে বস্তায় ভরে ধানক্ষেতে মরদেহ রেখে আসে তারা। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার। রূপায়ণের আয়োজনে অতীতের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করেন রূপায়ণ টাউনের বাসিন্দারা। আয়োজনে আকর্ষণীয় খেলার ব্যবস্থা রাখায় রূপায়ণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে কোমলমতি শিশুরা। রুমান আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার, যেখানে 5টি বিভিন্ন ক্যাটাগরির খেলায় প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশুরা অংশ নিয়ে ইউনিলিভার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সার্ফ এক্সেলের পণ্যের সর্বোচ্চ 50 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছেন। চমৎকার এই বিনোদনমূলক আয়োজনে খুশি অংশগ্রহণকারী শিশুরা। যখন রিংটা ঢুকায় তারপর অনেক সহজে বের করে ফেলে, ওইটা দেখে আমার অনেক ভালো লাগছিল। অনেক ভালো লাগছে রূপায়ণ এই আয়োজনটা, সার্ফ এক্সেল এই আয়োজনটা করেছে, এতে বাচ্চারা অনেক উচ্ছ্বসিত, আমরা অনেক মজা পাচ্ছি, অনেক ভালোই লাগছে আমাদের। আজকে এদিকে সবগুলো গেমসই খেললাম, সবগুলোই ভালো ছিল। সার্ফ এক্সেলদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। সবুজের ঘেরা মনোরম পরিবেশ বেষ্টিত ভুইগড়ের রূপায়ণ টাউনে এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারাও। টোকেনে মোট 5টা গেম আছে, 3টা হচ্ছে বড়দের জন্য মানে গার্জিয়ানদের জন্য, আর 2টা হচ্ছে বাচ্চাদের জন্য থাকে। বাচ্চাদের খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে। আর সার্ফ এক্সেলকে অসংখ্য ধন্যবাদ যেমন একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই নতুন বছর উপলক্ষে সার্ফ এক্সেল যে আয়োজনটা করছে রূপায়ণ টাউনে, এতে রূপায়ণের পাশে আমরা যারা বসবাস করতেছি সবাই আনন্দ পাইছি। সব মিলিয়ে দুদিনব্যাপী এই আয়োজনে পুরো নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ টাউনে বইছে এক উৎসবমুখর পরিবেশ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
বিগত সরকারের আমলে আয়নাঘর ছিল সবখানেই, মন্তব্য শ্রম উপদেষ্টার। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না বললেন গণপূর্ত উপদেষ্টা। গণতন্ত্রের যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলেন মির্জা ফখরুল। সম্প্রীতির দেশ করার আহ্বান জামায়াত আমিরের। ডাকসু নির্বাচনে বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানালেন ভিসি। সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। এবং প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। 7 জানুয়ারি পর্যন্ত থাকবে শীতের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।